ওয়েলকাম টু বার্লার্নিং ইউটিউব চ্যানেল। তোমাদের ক্লাস 12-এ যে ক্লাসটি চলছিল বা যে টপিকটি আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। সেটা সবাই তোমরা জানো। এবং তাদের আমাদের ফার্স্ট যেটা টপিক ছিল ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট, যারা আমরা আগের ক্লাসে শেষ করেছি। তো স্বাভাবিকভাবেই এরপরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট। তো ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি, যেটা তারা তিনটে স্টেপ আছে। তো কি কি একবার দেখে নাও, কি কি তিনটে স্টেপ আছে না। একটা হচ্ছে তোমার পিস্টিল বা গর্ভকেশর সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে হবে, যদিও বেসিক কনসেপ্ট তোমাদের আছে। 2 নম্বর হচ্ছে তোমার মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রী রেণু কি করে উৎপাদিত হচ্ছে বা মেগাস্পোর কি করে তৈরি হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানবো। আর 3 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস বা লিঙ্গধর উদ্ভিদ, যেটা স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ, সেটা কিভাবে সৃষ্টি হচ্ছে, তো সেই বিষয়ে আমরা জানবো। তো আমাদের পরপর ক্লাসগুলো এগুলো আসবে। তো আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে শেষ করে দেওয়ার, শর্ট এবং ইনফরমেটিভ করে। তো আজকে আমরা ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে যে পার্টটা শুরু করব, আজকে মেনলি আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে টোটাল পিস্টিল বা গর্ভকেশর সম্পর্কে যাবতীয় যা তথ্য আছে সেই সমস্ত তথ্যগুলো আমরা দেখব। এবং এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো হচ্ছে একদম কম্প্যাক্ট একটা বিষয় আমি বলবো। তো বইয়ে অনেকটা বড় করে বা অনেক ডিটেলসে দেওয়া আছে, তো আমি চাইবো শর্ট করে এবং যত বেশি ইনফরমেশন দেওয়া যায় সেটা চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের আজকের পড়ার টপিক থাকবে, তাহলে হচ্ছে পিস্টিল বা গর্ভকেশর। এবার বলে রাখি, যেটা হচ্ছে আগের ক্লাসে, গত ক্লাসে আমি যে কোশ্চেন দুটো দিয়েছিলাম এনসিইআরটি কর্নারে, তো সেই কোশ্চেনের উত্তরগুলো তোমাদের দেখতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে তোমাদের, কারণ আজকের ভিডিওর শেষেই তোমাদের সেই উত্তরগুলো বলে দেওয়া থাকবে যে কোন কোনগুলো সঠিক উত্তর। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা আগের ক্লাসটি মিস করে গেছে কোনোভাবে, তো আগের ক্লাসটি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকে আমাদের পড়াটা মোটামুটি আমরা শুরু করি। তো তাহলে চলে আসি আমরা পিস্টিল বা গর্ভকেশরে। এই ছবিটা তোমরা অনেকেই জানো, যেটা হচ্ছে গাইনেসিয়ামের ছবি বা গর্ভকেশরের ছবি। এবং এখান থেকে দেখো একটা গর্ভকেশর বা পিস্টিল যদি বলি, তার তিনটে পার্ট থাকে। একদম মাথার দিকের যে অংশটা, এইটাকে বলা হয় কি না, এটাকে বলা হচ্ছে তোমার স্টিগমা। স্টিগমা বা গর্ভমুণ্ড, স্টিগমা বা গর্ভমুণ্ড। নিচের দিকে যে দণ্ডাকৃতি অংশটা থাকে, মানে এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত, এইটাকে বলা হয় স্টাইল বা গর্ভদণ্ড। স্টাইল বা গর্ভদণ্ড। আর নিচের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে কি ওভারি। ওভারি বা ডিম্বাশয়। ওভারি বা ডিম্বাশয়। এবং তার ভেতরে কি থাকে, তার ভেতরে থাকে হচ্ছে তোমার ওভিউল। এই স্ট্রাকচারটা আমরা যদিও পরে আসবো, তো এখানে জাস্ট আমি এটুকু বলে রাখি, এর ভেতরে থাকে ওভিউল। ডিটেলস আমরা ঢুকবো, তো ডিটেলস আমি পরে আসছি। ওভিউল বা ডিম্বক। এবার দেখো, এখান থেকে যদি আমি বলি স্টিগমা হচ্ছে কি না, স্টিগমা যেটা আছে সেটা হচ্ছে একদম পিস্টিলের মাথার দিকের অংশ, বা যদি এটা কার্পেলে বলি তাহলে সেই কার্পেল বা পিস্টিলের মাথার দিকের অংশটা কি হয় না, অনেকটা আঠালো, চটচটে এবং তোমার রোমশ জাতীয় হয়। তাহলে এর ক্যারেক্টার কি বলতে পারি না, স্টিগমা মেনলি হয় সেটা হচ্ছে যে স্টিগমা ইজ দ্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, স্টিগমা ইট ইজ দ্য ল্যান্ডিং ল্যান্ডিং প্ল্যাটফর্ম অফ পোলেন গ্রেন। তাহলে ইট ইজ দ্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম অফ পোলেন গ্রেনস। কারণ পোলেন গ্রেন গুলো কোথায় এসে পড়বে, আর যখন পোলেন গ্রেন গুলো আসবে, পোলেন গ্রেন গুলো এর উপরে এসেই পড়বে, স্টিগমার উপরে এসে পড়বে। ডিফারেন্ট টাইপস অফ পোলেন গ্রেন স্টিগমার উপর এসে পড়ছে। তো তাহলে আমি এটাকে অবভিয়াসলি বলতে পারি যে দ্যাট ইজ দ্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম, কারণ এখানে এসে পোলেন গ্রেন গুলো, ডিফারেন্ট টাইপস অফ পোলেন গ্রেন গুলো এখানে ল্যান্ড করছে বা পড়ছে। সেই জন্য বলা হচ্ছে পোলেন স্টিগমা ইজ দ্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম অফ পোলেন গ্রেন। স্টিগমার আর কি কি কারণ তোমার ক্যারেক্টার আছে, এটা হতে পারে অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ মানে আঠালো, অ্যাডহেসিভ বা চটচটে জাতীয়। আর কি হতে পারে, হেয়ারি হতে পারে, হেয়ারি হতে পারে। তোমার এই সমস্ত ক্যারেক্টারগুলো থাকে। এবং আরেকটা বলতে পারো ফ্ল্যাট, চ্যাপ্টা ধরনের হয়, চ্যাপ্টাটে, ফ্ল্যাট, ফ্ল্যাট ইন স্ট্রাকচার। তাহলে এইগুলো হচ্ছে স্টিগমার ক্যারেক্টার। তাহলে স্টিগমাটা নিশ্চয়ই বোঝা গেল, যেটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। তারপরে চলে আসছে কোথায়, তারপরে হচ্ছে যে দণ্ডের মতো অংশটা থাকছে সেটাকে বলা হচ্ছে স্টাইল।
তাহলে স্টাইলটা কি না, স্টাইলটা বলতে পারি যে ইলংগেটেড পার্ট। তাহলে স্টাইল ইজ দ্য ইলংগেটেড slender part beneath কার নিচে স্টিগমা। তাহলে এর কাজ কি না, এর মধ্য দিয়ে পোলেন গ্রেন থেকে যে পোলেনগুলো তৈরি হয়, পোলেন টিউব যেটা তৈরি হয়, সেই যেটা আগের দিন তোমরা ক্লাসে পেয়েছো, এই যে পোলেন টিউবটা তৈরি হলো, এই পোলেন টিউবটাকে যেতে সাহায্য করে পোলেন টিউব। তাহলে পোলেন টিউবটাকে মুভ করতে সাহায্য করে কে না, বা মুভ করে কার মধ্য দিয়ে, এই স্টাইল বা গর্ভদণ্ডের মধ্য দিয়ে। আর লাস্ট চলে যাও যেটা আছে সেটা হচ্ছে ওভারি একদম নিচের দিকে, এবং এই ওভারিটাকে কি বলা হয়, দ্য বেসাল bulged বা ফৃত পার্ট অফ কার্পেল অর পিস্টিল, এবং তার ভিতরে কি থাকে, ওভিউল। এবং আমরা এটাও জানি যে যখন নিষেক হয়ে যাবে বা ফার্টিলাইজেশন হয়ে যাবে, ফার্টিলাইজেশনের পর ওভারিটা কিসে কনভার্ট হয়, ওভারি কনভার্টেড টু ফ্রুট and ovule converted to seeds, বীজে কনভার্ট হয়ে যায়। তো এই হচ্ছে তোমার টোটাল স্ট্রাকচার। এবার যদি আমি এই ডিম্বাশয়ের ভেতরের দিকটাকে দেখি, ডিম্বাশয়ের ভেতরের দিকটা দেখলে কি পাবো, অনেকগুলো প্রকোষ্ঠ পাবো, যেগুলোকে বলা হচ্ছে কি, ডিম্বাশয়ের ভেতরে অনেকগুলো প্রকোষ্ঠ থাকে। এই ডিম্বাশয়ের ভেতরের প্রকোষ্ঠগুলোকে বলা হচ্ছে লোকিউল। ডিম্বাশয়ের ভেতরের প্রকোষ্ঠ, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি লোকিউল, এল ও, বা এখানে আগে লেখো ডিম্বাশয়ের অন্তর্বর্তী প্রকোষ্ঠগুলি হলো তোমার কি, লোকিউল, এল ও সি ইউ এল ই, লোকিউল, এল ও সি ইউ এল ই, লোকিউল, বা এটাকে ওভারিয়ান ক্যাভিটিও বলা হয়, লোকিউল বা ওভারিয়ান ক্যাভিটি। তাহলে ভেতরের দিকে যে পার্টগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার লোকিউল বা ওভারিয়ান ক্যাভিটি। এবার হচ্ছে এই ডিম্বাশয়ের ভেতরে তোমার ডিম্বকের সংখ্যা একটিও হতে পারে অথবা একাধিকও হতে পারে। তাহলে ডিম্বাশয়ের ভেতরে ডিম্বক কটা থাকতে পারে, ডিম্বক হতে পারে একটি অথবা একের বেশি, মেনি। তাহলে অসংখ্য হতে পারে, তাহলে একটি ওভিউল থাকতে পারে অথবা একাধিক ওভিউল থাকতে পারে। যদি একটি ওভিউল থাকে, তাদের একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আম, ধান, গম, এবং তাদের একটাই বীজ তৈরি হবে। তাহলে যদি একটা ওভিউল হয় সিঙ্গেল ওভিউল, তাহলে সিঙ্গেল ওভিউল হলে তাহলে একটাই সিড তৈরি হবে। কাদের ক্ষেত্রে, আমের ক্ষেত্রে হতে পারে, ধানের ক্ষেত্রে হতে পারে, গমের ক্ষেত্রে হতে পারে, এগুলো হচ্ছে সিঙ্গেল ওভিউল। আর যদি মেনি ওভিউল বলি, মানে অনেক ওভিউল আছে, মেনি ওভিউল, তাহলে এটা কার ক্ষেত্রে হতে পারে না, এটা হতে পারে তোমার পেঁপের ক্ষেত্রে হতে পারে। আর কার ক্ষেত্রে হতে পারে না, তুমি পেঁপে বলতে পারো, আর অনেক শীত থাকে, পেঁপে, পেয়ারা, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি পাওয়া যায়। এছাড়া আরো অনেক আছে, আমি দুটো বললাম। এগুলো যাদের অসংখ্য বীজ থাকে তাদের মেনি ওভিউল, আর যাদের একটা মাত্র বীজপত্র থাকে তারা হচ্ছে তোমার সিঙ্গেল ওভিউল, বা বীজ থাকে সিঙ্গেল ওভিউল, বীজপত্র ভুল বললাম, বীজ থাকে যাদের একটা, তারা হচ্ছে তোমার সিঙ্গেল ওভিউল। তাহলে এখান থেকে আমি সিঙ্গেল ওভিউল, মেনি ওভিউল পেলাম, লোকিউলের ভেতরে এগুলো থাকতে পারে। পাশে তোমরা ছবি দেখে নাও, ছবিটা দেখো দেয়া আছে। এবার হচ্ছে যে ডিম্বাশয়ের ভেতরে ক্লাস 10 এ তোমরা পড়ে এসছো, ডিম্বাশয়ের ভেতরে কি হয় না, ডিম্বাশয়ের ভেতরে তোমার যে প্যারেনকাইমাটা সেলগুলো থেকে প্ল্যাসেন্টা বা অমরা তৈরি হতে পারে, প্ল্যাসেন্টা বা অমরা। তাহলে এই প্ল্যাসেন্টা কি না, বললাম ডিম্বাশয়ের ভেতরে বা অন্তর্বর্তী প্রাচীর থেকে প্যারেনকাইমাটা সেলগুলো থেকে ডিম্বকগুলোকে ধরে রাখার জন্য একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হয় অমরা বিন্যাস বা প্ল্যাসেন্টেশন। ছবিটা দেখে নাও, তাহলে প্ল্যাসেন্টেশন বা এটাকে বাংলায় বলা হচ্ছে অমরা বিন্যাস। কি এই অমরা বিন্যাস? তাহলে আমি যদি ছবি আঁকি, ছবি আঁকলে দেখো বিষয়টা আমার মনে হয় আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে
আমরা ক্লাস 11-এ যখন পড়েছিলাম কোনো একটা ফলকে যদি আমরা কাটি তাহলে কি পাই? এখানে এরকম একটা স্ট্রাকচার পেলাম যেটা হচ্ছে একদম মিড পয়েন্ট, এবং এখান থেকে অনেকগুলো প্রকোষ্ঠে আমি ভাগ করলাম, অনেকগুলো প্রকোষ্ঠে আমি ভাগ করে দিলাম। দেখো নিশ্চয়ই মনে পড়বে। এবং এই প্রকোষ্ঠগুলো প্রত্যেকটা কি ছিল? সিটস। নিশ্চয়ই মনে পড়ছে। তাহলে এই যে সিটস গুলো আছে, তাহলে সিটস গুলো কার উপর ছড়িয়ে আছে? তাহলে এই জায়গাটা, তাহলে এটা কি বলা হচ্ছে? কি প্ল্যাসেন্টা। এটা হচ্ছে প্ল্যাসেন্টা বা অমরা, যার উপর সিট গুলো সাজিয়ে আছে। এবং এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে প্ল্যাসেন্টেশন। এছাড়াও আরো ছবি যদি একটা আঁকি, তাহলে এরকম আরো ছবি আছে দেখো, যেটা হচ্ছে তোমরা শ্মশান ক্ষেত্রে দেখতে পাবে। এরকম ছবি ছিল, এবং এর মধ্যে কি ছিল? সিটস গুলো সাজানো ছিল, যেটাকে বলা হচ্ছিল প্যারাইটাল প্ল্যাসেন্টেশন। অ্যাক্সিলারি, প্যারাইটাল, প্রিসেন্টাল, ডিফারেন্ট টাইপস অফ প্ল্যাসেন্টেশন ছিল। তাহলে বীজগুলো যার উপর সাজানো আছে, তাহলে সেগুলো হচ্ছে কি প্ল্যাসেন্টা। তাহলে এখানে একটা প্ল্যাসেন্টা দেখিয়েছি, এখানে একটা প্ল্যাসেন্টা, এটা প্ল্যাসেন্টা, তাহলে এগুলো হচ্ছে প্ল্যাসেন্টা। এবং এই যে স্ট্রাকচারগুলো, এগুলোকে বলা হচ্ছে প্ল্যাসেন্টেশন বা অমরা বিন্যাস। তাহলে এরকম কি হতে পারে না, এরকম প্ল্যাসেন্টা বা অমরা বিন্যাস দেখতে পাওয়া যায়। তো এই হলো গেল। এবার চলে এসো যে জবা ফুলের, বা আমরা তো এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম পিস্টিল, সরি হ্যাঁ পিস্টিল দেখলাম। তাহলে পিস্টিলকে আমি কি বলতে পারি? দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ গাইনেসিয়াম। তাহলে পিস্টিলকে আমি কি বলতে পারি? পিস্টিল, পিস্টিল ইজ দ্য স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল ইউনিট, পিস্টিল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ গাইনেসিয়াম, গাইনেসিয়াম। তাহলে পিস্টিল। এবার পিস্টিলের মধ্যে, গাইনেসিয়ামের মধ্যে অসংখ্য কার্পেল থাকে, বা যেগুলোকে গর্ভপত্র বলে। তাহলে সেই গর্ভপত্রগুলো কতগুলো থাকতে পারে? মানে একটা গর্ভকেশরে বা একটা পিস্টিলের মধ্যে একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। তো অ্যাকর্ডিং টু কার্পেল, অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্পেল, তাহলে তা পিস্টিল কত ধরনের হয় সেগুলো আমরা একটু দেখে নিই। তো চলো তাহলে আমরা দেখি অ্যাকর্ডিং টু কার্পেল সেগুলো কত হয়। তো আমরা চলে এসেছি দেখো টাইপস অফ কার্পেল, বা গর্ভপত্রের সংখ্যা অনুসারে বা গর্ভপত্রকে কত রকম ভাবে ভাগ করা যায়। তাহলে আমরা যদি ভাগ করি না, প্রথমেই হচ্ছে 1 নম্বরে আমরা যেটা আসবো মোনোকার্পেলারি। তাহলে এটা কি হবে? মোনোকার্পেলারি মানে একটা কার্পেল আছে, তাহলে ওয়ান কার্পেল, সিঙ্গেল ওয়ান কার্পেল। এবং তার সঙ্গে সঙ্গে একটা করে উদাহরণ আমরা দেখে নেব। তাহলে যদি মোনোকার্পেলারি হয়, তাহলে একটা কার্পেল বা একটা গর্ভপত্র থাকবে। তো তার উদাহরণ বলতে পারি মোটর। মোটর বলে দাও একটা এক্সাম্পল। মোটর, যেটা সায়েন্টিফিক নেম হচ্ছে পাইসাম স্যাটিভাম, আর লিখছি না। 2 নম্বর, 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি দুটো কার্পেল থাকে, তখন সেটাকে বলবো বাই কার্পেলারি, বাই কার্পেলারি, কার্পেলারি বা দুটো কার্পেল আছে, টু কার্পেল। তাহলে এর এক্সাম্পল কি বলবো না, এর এক্সাম্পল আসবো। তাহলে দুটো কার্পেল থাকলে তখন হচ্ছে তোমার বাই কার্পেলারি। তাহলে দি গর্ভপত্রে এটাকে বলতে পারি। এর উদাহরণ হচ্ছে ধুতুরা, এর এক্সাম্পল হচ্ছে ধুতুরা, বা যেটাকে বলা হয় ডাতুরা মেটাল, ধুতুরা, তার সায়েন্টিফিক নাম ধাতু ডাতুরা মেটাল। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে তোমার কি ট্রাই কার্পেলারি, ট্রাই কার্পেলারি মানে তিনটে কার্পেল আছে, তাহলে 3 কার্পেল। এর एग्जांपल দাও, সেটা হচ্ছে কি রেডি, রেডি রিসিনাস কমিউনিস, রেডি। 4 নম্বর চলে এসো তোমার কি না, 4 নম্বর হচ্ছে মোনো হলো, বাই হলো, ট্রাই হলো, তারপর হচ্ছে টেট্রা কার্পেলারি, টেট্রা মানে চারটে থাকবে, টেট্রা কার্পেলারি, কার্পেলারি। তাহলে সেটা কটা কার্পেল হবে? 4 কার্পেল। এবং উদাহরণ বলতে পারো কি, এর উদাহরণ বলতে পারো সরষে, সরষে, ঠিক আছে। সরষের হচ্ছে ব্রাসিকা নেপাস, যেটা বললাম। 5 নম্বর হচ্ছে পেন্টা কার্পেলারি, পেন্টা কার্পেলারি। এবং কটা কার্পেল থাকবে? অবভিয়াসলি 5টা কার্পেল থাকবে। এর एग्जांपल হবে কি জবা, জবা গাছে 5টা থাকে, সরি জবা গাছে 5টা থাকে, যেটা হিবিস্কাস রোজা সাইনেনসিস। এটা হচ্ছে কার্পেলের উপর ভাগ করে। এবার হচ্ছে কার্পেল গুলো একে অপরের সঙ্গে জুড়ে আছে না একে অপরের সঙ্গে ছাড়া ছাড়া আছে, মানে আলাদা থাকতে পারে কার্পেল গুলো, আবার একের সাথে জুড়ে থাকতে পারে। যদি আমরা জবা এটা দেখি, তাহলে জবা গাছে কি হয়, কার্পেল গুলো, কার্পেল গুলো দেখবে এইভাবে থাকে, সব এইভাবে থাকে। তাহলে কি হচ্ছে 5টা যেন একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। তাহলে এটা কি বলবো? আর যদি এরকম 5টা ফ্রি থাকতো, এটা একটা,
হ্যাঁ, বা এটা একটা, এইভাবে একটা, হ্যাঁ, তাহলে কি হতো না, এইভাবে যদি থাকতো তাহলে তখন আমরা তাকে কি বলতে পারতাম, তাহলে কেউ কারোর সঙ্গে জুড়ে নেই, দেখো সবাই সবার সঙ্গে কি হয়েছে, ছেড়ে আছে বা জুড়ে থাকতে পারে, তাহলে বিভিন্ন ভাবে থাকতে পারে। যদি একে অপরের সাথে জুড়ে থাকে তাহলে কি বলবো, আর যদি একে অপরের থেকে আলাদা থাকে তাকে কি বলবো। তাহলে প্রথমেই চলে আসি, যদি তারা ফ্রি হয় তখন তাকে বলবো অ্যাপোকার্পাস। তাহলে 6 নম্বর কি বললাম, অ্যাপোকার্পাস। অ্যাপোকার্পাস সেটা হচ্ছে কি, কার্পেলস আর ফ্রি। কার্পেলস আর ফ্রি, মানে এরা যদি একে অপরের সঙ্গে আলাদা থাকে, মানে এই টাইপের কার্পেলস আর ফ্রি। আর 7 নম্বর যদি বলি সিনকার্পাস। সিনকার্পাস, যদিও এর আগেও বোধহয় এটা বলেছিলাম, কার্পেলস আর ইউনাইট, একে অপরের সঙ্গে জুড়ে আছে। তাহলে যখন কার্পেলস গুলো একে অপরের সঙ্গে জুড়ে থাকবে তখন তাকে বলছি সিনকার্পাস, আর যখন মুক্ত থাকবে তখন তাকে বলছি অ্যাপোকার্পাস। এবং এই যদি উদাহরণ দিই, সিনকার্পাস, প্রথমে অ্যাপোকার্পাস আছে, অ্যাপোকার্পাসের एग्जांपल বলতে পারো অ্যাকোনিটাম। অ্যাকোনিটাম একটা एग्जांपल বললাম। আর একটা হচ্ছে রিসিনাস, RICINUS, রিসিনাস, SP, এটা হচ্ছে রেডি, রিসিনাস কমিউনিস, ঠিক আছে, সরি রিসিনাস কমিউনিস না, র্যানানকুলাস, একটু ভুল বললাম, র্যানানকুলাস, RANUNCULUS, র্যানানকুলাস, SP। আর এটা হচ্ছে তোমার সিনকার্পাস হচ্ছে হিবিস্কাস, আমরা সবাই জানি জবা, হিবিস্কাস, রোজা সাইনেনসিস, হিবিস্কাস রোজা সাইনেনসিস, তাহলে এর ক্ষেত্রে ইউনাইট, তাহলে সিনকার্পাস। তাহলে এই হচ্ছে তোমার টাইপস অফ কার্পেল। কটা কার্পেল আছে, কার্পেল গুলো যুক্ত কি মুক্ত তার উপর ডিপেন্ড করে ভাগ করা হবে। তো এই পর্যন্ত আমাদের মোটামুটি কার্পেলটা শেষ হলো। এবার আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে ওভারির ভেতরে কি কি আছে। তাহলে স্ট্রাকচার অফ ওভারি, ওভারিটা অ্যাকচুয়ালি দেখতে কি রকম হয় সেই জায়গাটায় আমরা আসবো। তাহলে আমরা এবার চলে যাব হচ্ছে স্ট্রাকচার অফ ওভারি বা ওভারি কি। তো চলো আমরা ওভারিটা দেখি। এবার আমরা শুরু করি স্ট্রাকচার অফ ওভিউল বা ডিম্বক যেটা আছে, যেটাকে বলা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। মেগাস্পোর মানে হচ্ছে এগটাকে বোঝানো হচ্ছে বা ডিম্বকটাকে। তাহলে ডিম্বক যেখানে থাকছে সেটা হচ্ছে কি স্পোরাঞ্জিয়াম। তাহলে ওভিউলের স্ট্রাকচার অথবা মেগাস্পোরাঞ্জিয়াম যেটা আছে তার স্ট্রাকচার কি আছে সেটা দেখে নিই। তো তার আগে ছবিতে আমরা যাবার আগে আমরা চলে আসি হচ্ছে সংজ্ঞাটায়। তাহলে ওভিউল কাকে বলবো না, আমরা আগেই বললাম যে নিষেকের পর ফুলে যে অংশটি কিসে পরিণত হয়, তোমার বীজে পরিণত হয়। তাহলে নিষেকের পর ফুলে যে অংশটি থেকে বীজ সৃষ্টি হয় এবং যেটি স্ত্রী রেণু, ঠিক আছে, বা মেগাস্পোর ধারণ করে তাকে বলা হচ্ছে ওভিউল। এবং দেখো একটা যদি ওভিউলের টাইপ আমরা পরে আসবো, এবার যদি আমরা চলে আসি যে ওভিউলের কোন জায়গাটাকে কি বলে, অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা যদি আমরা ফোকাস করি, তাহলে স্ট্রাকচারটা যদি আমরা দেখি যে কোন জায়গাটাকে কি বলে সেইটা আমরা আসি। প্রথমেই আমরা চলে আসি আমাদের এক এক করে পার্ট, একদম আমরা নিচে থেকে শুরু করব, কারণ এই জায়গাটা হচ্ছে উদ্ভিদের সঙ্গে আটকে থাকে। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার, এই টোটালটা যেহেতু ওভিউল, তাহলে ওভিউল কোথায় আটকে ছিল, দেখো আমরা আগের যে ছবিটা এঁকেছিলাম, এরকম একটা ছবি এঁকেছিলাম না প্লাসেন্টেশনে। তাহলে প্লাসেন্টেশনে এরকম একটা ছবি এঁকেছিলাম, যেটা মাঝখানটাকে প্লাসেন্টা বলেছিলাম আর চারিদিকটাকে হচ্ছে তোমার ওভিউল গুলো দেখিয়েছিলাম। তাহলে এটা যদি হয় তাহলে এইগুলো হচ্ছে কি ওভিউল, এগুলো হচ্ছে তোমার ওভিউল। তাহলে এই ছোট ছোট যে জিনিসগুলো আনলাম এগুলো হলো ওভিউল, ওভিউল। আর যার উপর আটকে আছে তাহলে এই মাঝখানের অংশটাকে বলা হচ্ছে কি প্লাসেন্টা বা অমরা, প্লাসেন্টা বা অমরা। তাহলে এইটা যদি ওভিউল হয় তাহলে এই ছবিটার সাথে এটাকে রিলেট করো, তাহলে এটা হচ্ছে প্লাসেন্টা, তাহলে এই জায়গাটা হবে প্লাসেন্টা আর বাদ বাকি পুরোটা হচ্ছে কি ওভিউল। এবার তাহলে আমি নিচেটা লিখে দিলাম প্লাসেন্টা, প্লাসেন্টা, প্লাসেন্টা বা অমরা। তাহলে প্লাসেন্টার সঙ্গে কি থাকে, প্লাসেন্টার সঙ্গে হচ্ছে আটকে থাকে। এবার প্লাসেন্টাকে তোমার প্লাসেন্টার সাথে ওভিউলটাকে জুড়ে থাকা যে স্টক লাইক স্ট্রাকচার বা একটা দণ্ডের মতো অংশ, এই দণ্ডটাকে বলা হয় ফিউনিকল বা ফিউনিকিউলাম, ফিউনিকেল অর ফিউনিকিউলাম, এক মিনিট, ফিউনিকিউলাম। তাহলে এই স্টক হচ্ছে ফিউনিকিউলাম, ফিউনিকিউলাম বা বাংলায় বলা হয়, এটা তো অমরা গেল, ফিউনিকিউলামের বাংলা হচ্ছে দাঁড়াও
ডিম্বক বৃন্ত, ফিউনিকুলাম বা এটাকে বলা হচ্ছে ডিম্বক বৃন্ত বা মোটা। তাহলে প্ল্যাসেন্টা বা অমরার সাথে কি হচ্ছে না ডিম্বক বৃন্ত ওভিউলটাকে জুড়ে রেখে, তাহলে প্ল্যাসেন্টার সাথে ওভিউলটাকে জুড়তে সাহায্য করে ফিউনিকুলাম অর ফিউনিকেল অর ডিম্বক বৃন্ত। তারপরে আরেকটু উপর দিকে উঠি, আরেকটু উপর দিকে হচ্ছে ডিম্বক মূল। তাহলে একদম যদি আমরা এই জায়গাটা দেখি, এটা হচ্ছে তোমার উপরের দিকটা, এইখান জায়গাটাকে বলা হয় বা এই পোরশনটাকে বলা হচ্ছে, এই পোরশনটা যেটা হচ্ছে ঠিক ফিউনিকেলের উপরে অবস্থান করছে, এটাকে বলা হয় হাইলাম বা ডিম্বক নাভি। হাইলাম বা ডিম্বক নাভি। তাহলে ফিউনিকুলামের উপরের অংশটা এবং এর উপরে আছে তোমার, এটা যদি এমব্রায়োস্যাকের নিচের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয় তোমার চ্যালাজাল বা ডিম্বক মূল। এই চ্যালাজাল বা ডিম্বক মূলের অংশটাকে দেখো, তার নিচের অংশটা হচ্ছে হাইলাম, তাহলে এই জায়গাটা হচ্ছে চ্যালাজাল। আচ্ছা, চ্যালাজাল আমি পড়ে যাচ্ছি। তাহলে কি হলো, প্ল্যাসেন্টার সাথে তোমার হাইলাম অংশটাকে জুড়লো হচ্ছে ফিউনিকেল। এবার হাইলাম হচ্ছে কি, হাইলাম হচ্ছে তোমার নাভির অংশ, যেখানে কি হচ্ছে না, যেখানে হচ্ছে তোমার ফিউনিকেলের ঠিক উপরের অংশ এবং চ্যালাজালের ঠিক নিচের অংশ, মানে অ্যাকচুয়ালি ফিউনিকেল এবং উপরে চ্যালাজাল এদের মাঝখানে কানেক্টিভ যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে হাইলাম বা ডিম্বক নাভি। এবার আমরা একটু উপরের দিকে চলে যাই। উপরের দিকে চলে গেলে কি দেখতে পাবো না, এখানে হচ্ছে একদম ভেতর থেকে বাইরের দিকে আসি, একদম ভেতরের যে লেয়ারটা, এই ভেতরের লেয়ারটা বা পুরো থলির মতো অংশটা, এটাকে বলা হয় এমব্রায়োস্যাক। কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এমব্রায়োস্যাক। এমব্রায়ো এম বি সরি বি আর ওয়াই ও এমব্রায়োস্যাক। তাহলে একদম ভেতরে এই পুরো অংশটাকে বলা হচ্ছে কি এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী। তাহলে এমব্রায়োস্যাক বা বাংলা হচ্ছে ভ্রূণস্থলী। এবার হচ্ছে ভ্রূণস্থলীর ভেতরটা পড়ে আসছি। ভ্রূণস্থলীর বাইরের দিকে দেখো আরেকটা লেয়ার রয়েছে। তাহলে ভ্রূণস্থলীর বাইরের দিকে যে লেয়ারটা সেটাকে কি বলা হচ্ছে না, ভ্রূণস্থলীর বাইরে এই যে লেয়ারটা পাচ্ছি আমরা, এই টোটাল লেয়ারটাকে বলা হচ্ছে নিউসেলাস। তাহলে ভ্রূণস্থলীর বাইরের দিকে লেয়ারটাকে বলা হচ্ছে কি নিউসেলাস। বা এটাকে বাংলায় বলে ভ্রূণ পোষণ কলা। তাহলে এটা হচ্ছে নিউসেলাস বা ভ্রূণ পোষণ কলা। তার বাইরের দিকে দেখো আরো দুটো লেয়ার আছে। এই আরো দুটো লেয়ার, যে দুটো লেয়ার হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে তোমার ইনটেগুমেন্ট। তাহলে বাইরের দিকে দেখো একটা এবং দুটো, তাহলে এটা নিউসেলাস গেল, এটা একটা, তাহলে এই দুটো লেয়ারের আবার নাম আছে। তাহলে এই দুটো লেয়ারকে একসাথেই বলা হয় কি, একসাথেই বলা হচ্ছে, আমি যদি হেডিং করি তাহলে একসাথে এই দুটোকে বলা হচ্ছে ইনটেগুমেন্ট। তাহলে এই দুটো লেয়ারকে একসাথে বলা হচ্ছে ইনটেগুমেন্ট বা ডিম্বক ত্বক। এর বাংলা হচ্ছে ডিম্বক ত্বক হলো ইনটেগুমেন্ট বা ডিম্বক ত্বক। এবার এই ইনটেগুমেন্ট একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে, তাহলে যেটা বাইরে আছে সেটা হচ্ছে কি এক্সটার্নাল, তাহলে এটা হবে কি এক্সটার্নাল ইনটেগুমেন্ট হলো। আর ভেতরের দিকে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি ইন্টারনাল ইন্টেগুমেন্ট। তারপরে লেয়ারটাকে কি বলেছি, তারপরে লেয়ারটাকে বলেছি আমি কি, দেখো দেয়া আছে নিউসেলাস। তাহলে নিউসেলাস হলো। তাহলে তিনটে লেয়ার দেখো এমব্রায়োস্যাকের বাইরের দিকে, একদম ভেতর থেকে যদি বাইরের দিকে আসি, প্রথমেরটা হলো নিউসেলাস, তারপরটা হচ্ছে ইন্টারনাল ইন্টেগুমেন্ট, তারপরটা হচ্ছে এক্সটার্নাল ইন্টেগুমেন্ট। তাহলে এই হচ্ছে টোটাল তিনটে লেয়ার। এবং এবার চলে এসো, তাহলে এই হয়ে গেল এমব্রায়োস্যাক এবং স্ট্রাকচারগুলো আমরা আস্তে আস্তে ঢুকছি, আস্তে আস্তে আমরা স্ট্রাকচারগুলো ঢুকছি। এবার এটা যদি এমব্রায়োস্যাক হয়, এমব্রায়োস্যাকের
দেখো একদিকে ইন্টেগুমেন্ট নেই, নিচের দিকটা বা চারিদিকটা দেখো ইন্টেগুমেন্ট আছে, তাহলে একদিকটা ফাঁকা, তাহলে এইটাকে বলা হয় কি না, এটাকে বলা হয় মাইক্রোপাইল। মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, তাহলে যেখানে ইন্টেগুমেন্ট নেই সেই জায়গাটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। এম আই সি আর ও সরি MICROPYLA, মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ডিম্বক রন্ধ্র। পরের কাজটা বুঝতে পারবে, কারণ পোলেন টিউবটা এটা এই মধ্যে দিয়ে ঢুকবে, এর মধ্যে দিয়েই পোলেন টিউবটা ভেতরে ঢোকে। তাহলে এটা হচ্ছে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। তাহলে যেদিকে ডিম্বক রন্ধ্র থাকবে ঠিক তার অপোজিটটা, তাহলে এমব্রায়োস্যাকের যেদিকে ডিম্বক রন্ধ্র থাকছে ঠিক তার অপোজিট দিকটাকে বলা হয় চ্যালাজল। তাহলে এই জায়গাটা তাহলে কি হবে, এই জায়গাটা হবে চ্যালাজল, CHALAZAL। তাহলে এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র আর এটাকে বলা হয় ডিম্বক মূল। চ্যালাজলের বাংলা হচ্ছে ডিম্বক মূল, এর বাংলা হচ্ছে ডিম্বক মূল, ডিম্বক মূল। তাহলে এটা হলো চ্যালাজল। তাহলে তোমরা প্রথমেই খুঁজবে যে মাইক্রোপাইল যেদিকে থাকবে ঠিক তার অপোজিট দিক, মানে এমব্রায়োস্যাকের অপোজিট দিকটায় তোমার কি হবে, চ্যালাজল হতেই হবে। এই গেল তোমার মাইক্রোপাইল এবং চ্যালাজল। এবার আমরা যদি একটু ভেতরে ঢুকি, এখানে এমব্রায়োস্যাকের ভেতরটা আমরা এখনো কিছু বলিনি। এমব্রায়োস্যাকের ভেতরে দেখো, এমব্রায়োস্যাকের ভেতরে হচ্ছে কটা সেল আছে না, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে মেনলি হচ্ছে 4টে নিউক্লিয়াস থাকে। এইটাকে যদি আমি মুছে দিই, এই সরি 8টা নিউক্লিয়াস থাকে বা 8টা সেল থাকে, এটাকে যদি মুছে দিই তাহলে অ্যাকচুয়ালি প্রথম অবস্থা আছে, এই দিকে ছবিটা দেখো। তাহলে প্রথম অবস্থায় কি থাকে না, প্রথম অবস্থায় এই দিকে 4টে নিউক্লিয়াস আর এই দিকে 4টে নিউক্লিয়াস থাকে, অর্থাৎ দুটো একদিকে তোমার ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক মূল দুদিকেই বা দুটো এন্ডেই 4টে করে নিউক্লিয়াস থাকে। এবার 4টে নিউক্লিয়াসের মধ্যে একটা কি হয় মাঝখানের দিকে মুভ করে আর এদিক থেকেও একটা মাঝখানের দিকে মুভ করে, এবং প্রত্যেকটা নিউক্লিয়াসই হচ্ছে কি না হ্যাপ্লয়েড ইন নেচার, প্রত্যেকটা নিউক্লিয়াস হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে এখান থেকে কটা হয়ে গেল, 3টে, এখান থেকে হয়ে গেল 3টে। তাহলে এসে এই জায়গাটায় তাহলে প্রত্যেকেই যদি হ্যাপ্লয়েড হয়, এরা প্রত্যেকেই হ্যাপ্লয়েড, তাহলে এই জায়গাটা এসে কি করছে না ফিউজড করে আস্তে আস্তে এরা একটা নিউক্লিয়াস তৈরি করছে। তাহলে এটা হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার, ডিপ্লয়েড ইন নেচার। তাহলে এখানে তুমি যখনই দেখবে তাহলে কি পাবে, ডিম্বক রন্ধ্রের দিকে 3টে নিউক্লিয়াস এবং ডিম্বক মূলের দিকে 3টে নিউক্লিয়াস। এবং এই জায়গার আমরা ক্রোমোসোম নাম্বারগুলো নিয়ে একটা ক্লাস করব, বা পরের ক্লাস আমরা বলবো যে ইন্টেগুমেন্টে কতগুলো ক্রোমোসোম থাকে, সেটা প্লয়েডি লেভেল কত, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, নিউসেলাস হ্যাপ্লয়েড কি ডিপ্লয়েড, ঠিক আছে, বা তোমার চ্যালাজাল, হাইলাম, ঠিক আছে, ফিউনিকেল, এই সমস্ত জায়গাগুলোয় কতগুলো করে নিউক্লিয়াস থাকে, এইগুলো আমাদের একটা নিটের কোশ্চেন পড়ে। তো সেই জায়গাটা আমরা পরের ক্লাসে বলবো যে কতগুলো কি নিউক্লিয়াস আছে, কারণ আমাদের এমব্রায়োটা এখন চলবে। এবার এখান থেকে আমি এইগুলো বলে দিচ্ছি, যে এটা আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আমি বলে দিই কোনটা কি। এদিকে দেখো, যেদিকে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল থাকবে সেদিকে 3টে নিউক্লিয়াস থাকে, সেই 3টে নিউক্লিয়াসকে একত্রে বলা হয় এগ অ্যাপারেটাস। তাহলে এখানে যে 3টে নিউক্লিয়াস আছে, এই 3টে নিউক্লিয়াসকে একসঙ্গে কি বলা হচ্ছে, এগ অ্যাপারেটাস। কি বললাম, এগ অ্যাপারেটাস, এগ অ্যাপারেটাস, অ্যাপারেটাস, বা এটাকে বলা হয় বাংলায় বলে গর্ভযন্ত্র, গর্ভযন্ত্র, এগ অ্যাপারেটাস। এবার তাহলে এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র কি হলো, ডিম্বক রন্ধ্রের দিকে, ভালো করে খেয়াল রাখবে, ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টে নিউক্লিয়াস থাকে তাদের বলা হচ্ছে এগ অ্যাপারেটাস। এবার এগ অ্যাপারেটাসের মধ্যে ভালো করে লক্ষ্য করো, একটা আমি কালো কালার দিয়ে এঁকেছি, বাকি দুটো হচ্ছে ব্লু কালারে এঁকেছি। তাহলে যেটা কালো রঙের আছে সেটা হচ্ছে এগ বা ডিম্বাণু, তাহলে যেটা কালো কালার দিয়ে এঁকেছি সেটা হচ্ছে এগ অর ডিম্বাণু। তাহলে এটা তোমার কি গেল, কালো কালার দিয়ে আঁকাটা। তাহলে এইটাকে যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে এগ অর ডিম্বাণু, ডিম্বাণু হচ্ছে এগ অর ডিম্বাণু। আর বাকি যে দুটো পড়ে রইলো এগ অ্যাপারেটাসের বাকি দুটো যে ব্লু কালার দিয়ে যে দুটো আঁকা আছে, তাহলে এই ব্লু কালার যেগুলো যে আঁকা হলো সেগুলো হচ্ছে তোমার কি না, সেগুলো হচ্ছে সহকারী কোষ বা সাইনারজিডস, সাইনারজিডস বা সহকারী কোষ, সহকারী কোষ, এবং এরা প্রত্যেকেই কিন্তু হ্যাপ্লয়েড ইন নেচার, সহকারী কোষ। হলো
তারপরে দেখো যেদিকে মাইক্রোপাইল তার ঠিক উল্টোটা কি বলেছে, চ্যালাজাল। তাহলে চ্যালাজালের দিকে তিনটে একই ধরনের নিউক্লিয়াস আছে, তাহলে এই তিনটে নিউক্লিয়াসকে কি বলা হয়, এগুলো খুব সোজা, এই তিনটে নিউক্লিয়াসকে একসাথে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি। প্রতিপাদ কোষ সমষ্টি, কোষ সমষ্টি। আর তাহলে পরে রইল এটাও কি হ্যাপ্লয়েড ইন নেচার, এরাও প্রত্যেকটা হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে সহকারী কোষও হ্যাপ্লয়েড, ডিম্বাণুও হ্যাপ্লয়েড এবং প্রতিপাদ কোষ সমষ্টিও হ্যাপ্লয়েড। এবার মাঝখানে কে পড়ে রইল, মাঝখানে পড়ে রইল হচ্ছে যে এটা ডিপ্লয়েড ইন নেচার, তাহলে সেটাকে বলা হয় পোলার নিউক্লিয়াস। পোলার নিউক্লিয়াস, এটা হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার। এবং যেটা পরে কি তৈরি করে না, পরে এটা আফটার ফার্টিলাইজেশন এটা কি করে, ডেফিনাইট নিউক্লিয়াস তৈরি করে। তাহলে এটা কি তৈরি করলো, ডেফিনাইট নিউক্লিয়াস। এবং যেখান থেকে CLEUS ডেফিনাইট নিউক্লিয়াস তৈরি করবে আফটার ফার্টিলাইজেশন। তো এই হয়ে গেল টোটাল স্ট্রাকচার। তাহলে আমি কি বললাম, এখান থেকে পুরো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং এদের যে নিউক্লিয়ার বা প্লয়েডি লেভেলটা সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। নিউক্লিয়াসের প্লয়েডি কত, ইন্টেগুমেন্টের প্লয়েডি কত, তাহলে সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আশা করি তোমরা মোটামুটি স্ট্রাকচার অফ ওভিউল যেটা ছিল সেটা বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। পরের ক্লাসে আমরা ওভিউল কত ধরনের হয়, ঠিক আছে, কোনটা ক্যাম্পাইলোট্রোপাস, কোনটা অ্যানাট্রোপাস, ঠিক আছে, সেগুলো আমরা পড়বো। তাহলে সেগুলো আস্তে আস্তে আমরা নেক্সট ক্লাসের দিকে যাব। তো ছবিটা ভালো করে লক্ষ্য করবে এবং ছবিটা ভালো করে পড়বে। তো এই হচ্ছে আমাদের টোটাল জায়গাটা, এবং এইখান থেকে আমরা আজ এই পর্যন্তই পড়া রাখবো। মানে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকবে, আমরা এটা ক্লাসটাকে লেন্দি করছি না, কারণ যেহেতু আমাদের টপিকটা মোটামুটি শেষ। এবং আবারও বলছি যে এই ওভিউলের স্ট্রাকচারটা ভালো করে করবে, কারণ ওভিউলের স্ট্রাকচার থেকে প্লয়েডি লেভেল দিয়ে তোমার কোশ্চেন আসে। এবং এখানে একটা বলে দিই, এমব্রায়ো স্যাক থেকে একটা কোশ্চেন আসে, যেটা হচ্ছে এমব্রায়ো স্যাকে কতগুলো সেল থাকে আর কটা নিউক্লিয়াস থাকে। তাহলে এখানে যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে কি না, এখানে হচ্ছে কটা নিউক্লিয়াস আছে না, তিনটে 6টার 7টা নিউক্লিয়াস, ঠিক আছে, সরি 8টা নিউক্লিয়াস বাট 7 সেল। এগুলো আমরা পরের দিন আলোচনা করব। তো এগুলো আমরা ডিটেইলসে পরের দিন যাব, আমরা ডিটেইলসে ঢুকছি না। এবার এটা তো গেল আজকের ক্লাস। আগের দিনের ক্লাসে যে উত্তরগুলো ছিল বা যে কোশ্চেনগুলো এনসিইআরটি কর্নারে ছিল, সেই এনসিইআরটি কর্নারের উত্তরগুলো বলে দিই। অ্যানসার কি, আগের দিনের এনসিইআরটি কর্নার এর অ্যানসার। তাহলে আমাদের কটা কোশ্চেন ছিল, কোশ্চেন 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, 4 এন্ড কোশ্চেন নাম্বার 5। তাহলে অ্যানসারগুলো কি কি হবে দেখে নাও একবার। তাহলে যারা পাঠিয়েছো আমাকে উত্তর অনেকেই পাঠিয়েছো, এবং যারা পাঠাওনি তারা মিলিয়ে নাও। উত্তরগুলো কি হবে, অপশন বি, কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার হবে অপশন বি, তারপরেরটা হবে সি, তারপরেরটা হবে এ, তারপরেরটা হবে বি, তারপরেরটা হবে ডি। তাহলে দেখে নাও, কোশ্চেন নাম্বার 1 এর হবে বি, কোশ্চেন নাম্বার 2 সি, কোশ্চেন নাম্বার 3 এ, কোশ্চেন নাম্বার 4 বি এবং কোশ্চেন নাম্বার 5 হচ্ছে ডি। তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের অ্যানসার কি, যেটা প্রিভিয়াস ভিডিওতে বা প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের এনসিইআরটি কর্নারে কোশ্চেনগুলো দিয়েছিলাম। তো এই হয়ে গেল আজকের ক্লাস। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আবারও বললাম, যারা আগের ক্লাসটি দেখোনি তারা লিংক পেয়ে যাবে ডেসক্রিপশনে গিয়ে, তো সেখান থেকে দেখে নিও। তো পড়াটা ভালো করে রেডি করে রেখো, কারণ নেক্সট ক্লাসে আমরা টাইপস অফ ওভিউল এবং দ্য ডেভেলপমেন্ট সেই দিকগুলোয় যাব। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।